আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক গণিতে এবিটিএ টেস্ট পেপারের 116 নম্বর পেজের গ্রুপে অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নগুলির সহজভাবে ব্যাখ্যা সহ প্রতিটি প্রশ্নের উত্তর আমরা জানব। তো চলো শুরু করা যাক একের দাগের একের প্রশ্নটি থেকে। তাহলে একের দাগের একের প্রশ্নটি কি বলছে না, আমাকে বলে দেওয়া আছে আর সম্বন্ধটি এ সেটটা বলছে এ সেটের মধ্যে 4টে এলিমেন্ট আছে 1, 2, 3, 4। এ সেটের সংজ্ঞাত যেখানে আর সম্বন্ধটাও আমাকে দেওয়া আছে। কি দেওয়া আছে না 1, আছে, 1, আছে, 2, আছে, তারপরে আছে 2, 4, আচ্ছা আছে 3, 3, আর আছে 4, 2। তাহলে আমাকে বলেছে যে আর সম্বন্ধটি হবে এর নাম্বার দিয়ে বলছে সসম, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে এই এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ 1 আছে, তার মানে 1, আমাকে আর এর মধ্যে থাকতে হবে। এটা বিলংস টু চিহ্ন, বিলংস টু মানে আছে কার মধ্যে, আর এর মধ্যে। আচ্ছা, তারপরে 2, 2টাকেও থাকতে হবে, 3, 3টাকেও থাকতে হবে আর এর মধ্যে, আর 4, 4টাকেও আর এর মধ্যে থাকতে হবে যদি সসম হতে হয়। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের পেয়ার অনুযায়ী থাকতে হবে 1, 2, 2, 3, 3, 4, 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, আছে, 2, আছে, 3, 3 আছে, কিন্তু 4, 4 অর্থাৎ এইটা নেই। তাহলে ডাজ নট বিলংস টু 4, 4 কার মধ্যে, আর এর মধ্যে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে সম্বন্ধ সসম, এটা কি হলো না। বেশ, এরপরে আসছি আমি বি এর দাগেতে। বি এর দাগেটা কি বলছে, বি এর দাগেরটা হচ্ছে প্রতিসম, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সিমেট্রিক রিলেশন কিনা এটা আমাকে জানতে গেলে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এ, বি এটা যদি আর এর মধ্যে থাকে এবং এটা যদি ইমপ্লাই করে যে বি, এটাও আর এর মধ্যে আছে, তাহলে আমি এই আর সম্বন্ধটাকে বলবো প্রতিসম। বেশ, তাহলে 1, 1 এইগুলো তো আর দেখার দরকার নেই, কারণ এটার উল্টোটা এ নিজেই। তাহলে 1, 3, তাহলে 3, 1টাকে থাকতে হবে। এই যে 1, 3 আছে, 3, 1ও আছে, 2, 2টাকে দেখার দরকার নেই। 2, 4 আছে, তাহলে 4, 2ও আছে, 3, 3টাকে দেখার দরকার নেই। তাহলে এইটার সঙ্গে এইটা, মানে এইটার অপোজিটটা হচ্ছে, সরি এইটা নয়, এইটা, ঠিক আছে। তাহলে 1, 3-এর রিভার্সটা হচ্ছে 3, 1। আবার 2, 4এরটা হচ্ছে 4, 2, মানে এই যে এ, বি, তাহলে বি, এটাও এর মধ্যে আছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রেই আমি দেখছি যে অপোজিটটাও রয়েছে, মানে 1, 1কে ঘোরালে কী হবে, ওর নিজেই হবে। তাহলে এইগুলোকে দেখার দরকার নেই, 1, 1, 2, 2, 3, 3 এগুলোকে দেখার দরকার নেই। বাকি রইল কি 1, 3, 1, 3টাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে হবে 3, 1, তাহলে সেটা আছে। আবার 2, 4, 2, 4টাকে যদি ঘুরিয়ে দিই 4, 2 সেটাও আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আর সম্বন্ধটা কি হলো না, আর হলো একটা হচ্ছে সিমেট্রিক বা প্রতিসম সম্বন্ধ, ঠিক আছে। বেশ, তাহলে আমি দেখতে পেলাম যে কোন অপশানটা কারেক্ট হলো, অ্যান্সার হলো এখানে অপশান বি। তো এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে সংক্রমণশীল বা যেটাকে বলা হয় ট্রানজিটিভ, সেটা হলে কি হতো, সংক্রমণশীল বা ট্রানজিটিভ যদি হতো, আচ্ছা সংক্রমণশীল বা ট্রানজিটিভ যদি হতো, তাহলে সেক্ষেত্রে ধরো আমি ধরে নিলাম যে এ, বিটা আর এর মধ্যে আছে, আবার বি, সিটাও আর এর মধ্যে আছে। এটা যদি ইমপ্লাই করে এ, সিটা আর এর মধ্যে আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, ট্রানজিটিভ। এ, বি, বি, সি, সেখান থেকে আমি কি পেলাম, এ, সি। তাহলে এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে সেটা কি হবে, সেই রিলেশনটা, এক্ষেত্রে আর রিলেশনটাকে আমরা বলবো ট্রানজিটিভ বা সংক্রমণশীল। আর যদি এই তিনটেই সসম, প্রতিসম আর সংক্রমণশীল এই তিনটেই যদি হয়, তখন সেই রিলেশনটাকে বলবো সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। কি বলবো, সমতুল্য বা ইকুইভ্যালেন্স কখন, যখন 1, 2, 3 এক মানে এ, বি আর সি তিনটেই যদি হোল্ড করে, অর্থাৎ তিনটে কন্ডিশনই যদি ফুলফিল হয়, তখন রিলেশনটাকে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্বন্ধ। বেশ, এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা কী বলছে চলো বন্ধুরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 2টা বলছে যে
আমাকে দেওয়া আছে এখানে যে একটি নমুনা দেশ এস এর অন্তর্গত এ ও বি দুটি ঘটনা এমন যে পি এ সমান দেওয়া আছে 0.3। কীরকম দেওয়া আছে না, পি এ সমান দেওয়া আছে 0.3, পি অফ বি কমপ্লিমেন্ট এটা সমান দেওয়া আছে 0.4, আর পি অফ এ ইউনিয়ন বি এটা সমান দেওয়া আছে 0.8। দিয়ে আমাকে বলেছে যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মানটা নির্ণয় করতে হবে। তো এখানে বলে রাখি বন্ধুরা যে এইটা সমান আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটাকে লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। আবার এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে সুতরাং এখানে এ ইউনিয়ন বি এর আমরা মানটা জানি, তাহলে এটা হচ্ছে 0.8, তাহলে সেখান থেকে আমরা পেলাম 0.2। তাহলে এখানে অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা হলো সি। ঠিক আছে, বেশ। এখানে তোমরা প্রশ্ন করতেই পারো যে এই দুটো তো কাজেই লাগলো না, এরকম থাকতেই পারে যে দুটো দেওয়া আছে সেটা কাজে লাগলো না, কিন্তু একটা কাজে মানে একটাকে প্রয়োগ করেই অঙ্কটা সমাধান হয়ে গেল, অথবা অঙ্কটা দিতে চেয়েছিল কিছু একটা কিন্তু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এরকমও হতে পারে। ঠিক আছে, বেশ। এরপরে আসছি প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3টা কী বলছে চলো বন্ধুরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 3, প্রশ্ন নাম্বার 3টা বলছে যদি এ এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে তাহলে ডেট অফ এ ইনভার্সের মান নির্ণয় করো। আমাকে বলেছে যে ডেট অফ এ ইনভার্স সমান কি হবে, আর একটা বলেছে কি না এ ইনভার্সের অস্তিত্ব আছে। তো সেক্ষেত্রে বলে রাখি যদি এ ইনভার্সের অস্তিত্ব থাকে, অর্থাৎ যদি এ ইজ এ ইনভার্টেবল ম্যাট্রিক্স, এখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে ইনভার্টেবল ম্যাট্রিক্স, তাহলে অ্যাজ এ ইজ ইনভার্টেবল ম্যাট্রিক্স মানে এর ইনভার্স নির্ণয় করা যাবে। সো দেয়ার এক্সিস্ট এ ইউনিক ম্যাট্রিক্স এ ইনভার্স, তাহলে সো দেয়ার এক্সিস্ট এ ইউনিক ম্যাট্রিক্স এ ইনভার্স সাচ দ্যাট কি হবে, সাচ দ্যাট এ আর এ ইনভার্স এটা সমান হবে আই। ঠিক আছে, তাহলে এমন একটা ম্যাট্রিক্স আমরা এ ইনভার্স পাবো যদি এ ইনভার্সটা এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা কোন প্রপার্টিটা হোল্ড করবে, এ ইন্টু এ ইনভার্স সমান আই হবে। বেশ, এবার আমরা কি করছি দুদিকে ডেট নিয়ে নিচ্ছি, তাহলে ডিটারমিনেন্ট এ ইনভার্স সমান হচ্ছে ডিটারমিনেন্ট আই। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি ডেট, আচ্ছা একটা আমরা প্রপার্টি জানি যে ডেট অফ এ বি এটা সমান লিখতে পারি ডেট এ ইন্টু ডেট বি। এই প্রপার্টিটাকে আমরা কাজে লাগাবো বাঁ দিকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেট এ ইন্টু ডেট এ ইনভার্স। আবার ডেট আই ডিটারমিনেন্ট আইডেন্টিটি ম্যাট্রিক্সে যদি আমি ডিটারমিনেন্ট নির্ণয় করি মানটা কত বেরোবে 1। বেশ, এখান থেকে তাহলে আমরা পাচ্ছি দেখো বন্ধুরা ডেট অফ এ ইনভার্স এটা সমান হবে 1 বাই ডেট এ। ঠিক, 1 বাই ডেট এ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম অপশান দেওয়া আছে সেই অনুযায়ী এখানে অপশানটা হবে, অ্যান্সারটা হচ্ছে এর অপশানটা। ঠিক আছে, এটি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা খুব ভালোভাবে তোমরা দেখে নাও। যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বেশ। এরপরে আসছি প্রশ্ন নাম্বার 4-এ। প্রশ্ন নাম্বার 4টা বলছে যে আমাকে দেওয়া আছে যে এফ এক্স সমান কী দেওয়া আছে না লগ এক্স, বেসেতে কিছু না থাকলে ই ধরবো, এখানে ইটা দেওয়া আছে। বেশ, দিয়ে আমাকে বলছে এফ অফ লগ এক্স বেসে ই এর অবকল সহগ নির্ণয় করতে হবে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। বেশ, ঠিক আছে, তার মানে আমাকে একে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, কাকে, একে। তাহলে এফ এক্স সমান যদি এটা হয় তাহলে এফ অফ লগ এক্স সমান হবে লগ বেসেতে ই, এক্সের জায়গায় বসবে লগ এক্স, তাহলে লগ এক্স এটারও বেসে ই, তাহলে একে আমাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিপ উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি, তাহলে এই দিকটা হয়ে যাবে ডিডিএক্স অফ এটা এফ অফ লগ এটা সমান এইদিকে ডেরিভেটিভ, তাহলে প্রথম লগটার জন্য হবে 1 বাই লগ
এক্স, বেসেতে থাকবে ই, ইন্টু এই ভেতরের লগটার জন্য হবে 1/x। তার মানে আলটিমেট দাঁড়ালো এখানে 1/x লগ এক্স, বেসেতে কত ই। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান অনুযায়ী কোন অপশানটা হলো বন্ধুরা, এখানে অ্যান্সারটা হলো অপশান সি। ঠিক আছে, বেশ, এটা ছিল প্রশ্ন নাম্বার 4। এরপরে আসছি আমরা প্রশ্ন নাম্বার 5-এ। প্রশ্ন নাম্বার 5-এরটা কী বলছে চলো বন্ধুরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 5টা বলছে যে ইন্টিগ্রেশন -1 to 1 সাইন ইনভার্স x/1 + x² ইন্টু dx। এখানে এর আগেও এরকম ধরনের আমরা প্রশ্ন পেয়েছি যে দেখবে যদি লিমিটটা এই টাইপের থাকে -a to a বা -1 to 1 বা -2 to 2, এইটা এরকম যদি থাকে তাহলে এটা অড ফাংশন ইভেন ফাংশন দিয়ে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার জন্য আমাকে কী করতে হবে না, ধরি f of x সমান হচ্ছে ভেতরটা মানে সাইন ইনভার্স x/1 + x², এটা ধরে নিতে হবে। বেশ, এবার এক্সের জায়গায় আমি কি বসাবো -x, তাহলে এটা হলো সাইন ইনভার্স -x/1 + -x এর হোল স্কোয়ার মানে হচ্ছে x²। তাহলে সাইন ইনভার্সের ভেতর থেকে মাইনাসটা বেরিয়ে যায়, তাহলে এখানে হলো সাইন ইনভার্স x/1 + x²। তার মানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে fx, তাহলে মাইনাস অফ fx। তার মানে আমরা পেলাম যে f of -x সমান হচ্ছে মাইনাস অফ fx। তার মানে এখানে fx ফাংশানটা কি হলো, fx ইজ অড ফাংশান। অড ফাংশান মানে হচ্ছে অযুগ্ম অপেক্ষক। ঠিক আছে, তাহলে যদি অযুগ্ম অপেক্ষক হয় তাহলে যে প্রদত্ত ইন্টিগ্রেশনটা দেওয়া আছে তার ভ্যালু কত হবে, 0। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশান অনুযায়ী অ্যান্সারটা হবে অপশান ডি, অপশান ডি 0। ঠিক আছে, বেশ, এটা গেল 5-এর প্রশ্ন। এরপরে আসছি 6-এর দাগের প্রশ্নতে। 6-এর দাগের প্রশ্নটা কি বলছে চলো বন্ধুরা দেখে নিই। 6-এর দাগের প্রশ্নটা বলছে যে 6-এর দাগের প্রশ্নটা বলছে d2y dx2 মাইনাস √/dy/dx -3 সমান x অবকল সমীকরণের ক্রম অর্থাৎ অর্ডারটা এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত না, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 2, তাহলে এখানে অর্ডার বা হচ্ছে ক্রম সেটা কত হবে 2। এই যে সেকেন্ড অর্ডার d2y dx2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেই জন্য ক্রমটা বা অর্ডারটা হচ্ছে 2। কিন্তু যদি এখানে আমাকে ডিগ্রিটা বার করতে দিত তাহলে আমাকে এই গোটাটাকে করণীমুক্ত করতে হতো। তাহলে সেক্ষেত্রে আমি কী করতাম, একটা স্টেপ করে দেখিয়ে দিই এখানে যে d2y dx2 এই এক্সটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে -x + x ছিল -x হলো, আর এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি √/dy/dx -3। যেহেতু রুট আছে তাহলে বোথ সাইড আমি কি করছি, স্কোয়ার করছি, তাহলে d2y dx2 - x তার হোল স্কোয়ার সমান হলো dy/dx -3। এখন আমরা দেখছি এই বিষয়টাতে যে এটা করণী মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তো এইটাকে আমরা যদি ভাঙি তাহলে d2y dx2 মাথায় আবার 2 পড়বে, তাহলে সেক্ষেত্রে ডিগ্রি বা হচ্ছে যেটাকে আমরা বলি মাত্রা, ডিগ্রি বা মাত্রা সেটা কত হয়ে যাবে 2, কারণ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় যত থাকে সেটা হচ্ছে ডিগ্রি হয়। তাহলে এখানে যদি ভাঙি এটাকে আমরা a - b এর হোল স্কোয়ারে, তাহলে প্রথমেই পাবো d2y dx2 এর হোল স্কোয়ার, তার মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় 2 থাকবে, সেক্ষেত্রে এখানে মাত্রা বা ডিগ্রিটা হয়ে যাবে 2। আর আগেই পেয়েছি এখান থেকে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা কত সেটা আমাকে জানতে হবে, সেখান থেকে আমরা বলে দিতে পারবো যে ওর অর্ডারটা কত। তাহলে এখানে শুধু আমাকে অর্ডার বার করতে দিয়েছিল, তাহলে সেই অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি অপশানটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ। তাহলে এটা ছিল 6-এর দাগের প্রশ্ন। এরপরে আমরা আসছি 7-এর দাগের প্রশ্নে। তো চলো দেখে নিই 7-এর দাগের প্রশ্নটি কি বলছে। 7-এর দাগের প্রশ্নটি বলছে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, দিয়ে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে ল্যামডার মান কি হবে। এর আগের পেজগুলোও আমরা এরকম ধরনের অঙ্ক আমরা দেখেছি। তো চলো আবার দেখে নিই কীভাবে এটা করব। তাহলে এ ভেক্টরটা বলছে কত না i + 3j - k, আর বি ভেক্টরটা বলছে 2i + 6j + λk। যে আমাকে বলেছে যে দুটি ভেক্টর সমান্তরাল হলে ল্যামডার মান নির্ণয় করো। যদি দুটি ভেক্টর সমান্তরাল হয় সেক্ষেত্রে ভেক্টর দুটির ijk এর সহগগুলির অনুপাত সমান হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2 এর কোএফিসিয়েন্ট 1 এর কোএফিসিয়েন্ট 2, তাহলে 1/2 সমান 3/6
6 সমান হবে এখানে কে এর কোএফিসিয়েন্ট -1 তাহলে -1/λ। আমরা যে কোনো দুটো নেবো, তাহলে এই দুটোকে যদি নিই আমরা তাহলে সেক্ষেত্রে পাবো 1/2 সমান -1/λ। যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ল্যামডা সমান কত পেলাম, -2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন অনুযায়ী এখানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে ডি এর অপশানটা -2। বেশ, তাহলে এটা হলো প্রশ্ন নাম্বার 7-এর উত্তর। এরপর আমরা দেখব প্রশ্ন নাম্বার 8-এরটা কী বলছে। ঠিক আছে, তো চলো দেখা যাক প্রশ্ন নাম্বার 8-এরটা কী বলছে। প্রশ্ন নাম্বার 8-এরটা বলছে যে fx সমান μx - sin x। আমাকে দেওয়া আছে fx সমান হচ্ছে μx - sin x আর বলে দেওয়া আছে x গ্রেটার দেন 0। যদি এটি সংক্রমী ক্রমবর্ধমান অপেক্ষক হয় তবে মিউ এর কোন কন্ডিশনটা হোল্ড করবে, মিউ গ্রেটার দেন -1 না মিউ লেস দেন 1, এরকম 4টে অপশান দেওয়া আছে। বেশ, তাহলে এখানে বলে দেওয়া আছে সংক্রমী ক্রমবর্ধমান অপেক্ষক, তার মানে এখানে বলে দেওয়া আছে আমাকে এফএক্সটা হচ্ছে মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশান। তাহলে মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশান হলে এফ ড্যাশ এক্সটা কী হবে, এফ ড্যাশ এক্সটা হবে গ্রেটার দেন 0। এফএক্স অপেক্ষকটি যদি মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশান বা সংক্রমী ক্রমবর্ধমান অপেক্ষক হয় তাহলে এই প্রপার্টিটা হোল্ড করবে। তো এখন আমরা যদি একে ডেরিভেটিভ করি তাহলে একে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে এখান থেকে পাবো এফ ড্যাশ এক্স সমান মিউ মাইনাস কস এক্স। তাহলে কন্ডিশন অনুযায়ী আমাকে কি হতে হবে, এইটাকে গ্রেটার দেন 0 হতে হবে। বেশ, তাহলে এটাকে যদি গ্রেটার দেন 0 হতে হয় আমরা জানি যে এই কস এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা 1 হয়ে আছে, তাহলে গোটাটাকে যদি 1-এর থেকে বড় হতে হয় তাহলে আমাকে মিউটাকে কি হতে হবে, অবশ্যই গ্রেটার দেন 1 হতে হবে। মিউটাকে কী হতে হবে বন্ধুরা, অবশ্যই গ্রেটার দেন 1 হতে হবে। তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। তাহলে আমরা এখানে অপশানে দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা হবে অপশান সি, মিউ গ্রেটার দেন 1। এই প্রশ্নটি আগের যে আমরা পেজগুলো সমাধান করেছি সেই পেজেও ছিল এটা। ঠিক আছে, বেশ, এরপরে আমরা করব প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন নাম্বার 9টিও কিন্তু আমরা আগের কোনো একটা পেজে করেছি এরকম ধরনের। এখানে দেওয়া আছে সেক ইনভার্স, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে এক্সটা বাদ চলে গেছে। তাহলে এখানে দেওয়া আছে সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়াই, কোসেক ইনভার্স ওয়াই এটা আমাকে দেওয়া আছে। দিয়ে বলছে যে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর মান কোনটা হবে। বেশ, এখান থেকে যদি আমরা কোসেকের রেসিপ্রোকাল হচ্ছে কস, তাহলে এটাকে যদি আমরা কসে লিখি তাহলে কস ইনভার্স 1/x সমান হবে সাইন ইনভার্স 1/y। এই রেসিপ্রোকাল করে দিলে এই অ্যাঙ্গেলগুলো কি হয়ে যায়, 1/y হয়ে যায়। বেশ, এটা যদি 1 নম্বর দিয়ে এই 1 নম্বরটাকে এখানে কাজে লাগাবো, তাহলে কস ইনভার্স 1/x এর জায়গায় লিখছি আমরা সাইন ইনভার্স 1/y প্লাস কস ইনভার্স 1/yটা যা আছে রেখে দিলাম। আবার এটাও আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা না, সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা এটার মান হয় π/2। এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো এখানে, তাহলে সেই অনুযায়ী এখানেও কি হচ্ছে না π/2। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা হলো ডি এর অপশানটা। ঠিক আছে, এই পেজের শেষ যে মাল্টিপল চয়েস প্রশ্নটি সেটি চলো দেখে নিই। প্রশ্ন নাম্বার 10। প্রশ্ন নাম্বার 10টা বলছে যে x-1/1 সমান y-2/-1 সমান z-3/2। এটা সরল রেখার সমীকরণ। আর একটা বলে দেওয়া আছে ax প্লাস y মাইনাস 2z সমান 3। এটা হচ্ছে একটা সমতলের সমীকরণ, এটা পরস্পর লম্ব। তাহলে ধরো এইটা একটা হচ্ছে সমতল, এই সমতলের ওপর একটা স্ট্রেট লাইন লম্ব এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে লম্বভাবে আছে। তাহলে এখন আমাকে বলেছে যে যদি এই সরলরেখা এই সমতলের উপর লম্ব হয় তাহলে আমাকে এর মানটা নির্ণয় করতে বলেছে। তো বলে রাখি যে একটা সমতলের এখানে দেখতে পাচ্ছি যে এই সমতলটার a1 আর -2 এগুলো হচ্ছে দিক অনুপাত, এগুলো কি না ডিআরএস, ডিরেকশন রেশিও। ঠিক আছে, আর এই সরলরেখাটার ডিআরএস হচ্ছে 1, -1, 2। বেশ,
তাহলে একটা সরলরেখা যদি একটা সমতলের উপর লম্ব হয় তাহলে দিক অনুপাতগুলোর রেশিওটা সমান হয়। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো a/1 সমান হচ্ছে 1/-1 সমান হবে -2/2। তাহলে যে কোনো একটা নিয়ে নেবো। তাহলে আমরা যদি এই পোর্শনটাকেই সমান করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a সমান হয়ে গেল -1। a সমান কত হলো বন্ধুরা? -1। তাহলে সেক্ষেত্রে এইখানে অপশান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা হবে ডি এর অপশানটা -1। বেশ, এই ছিল 116 নাম্বার পেজের গ্রুপ এ অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নগুলির উত্তর। যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে বা তোমাদের কোনো ফিডব্যাক থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সঙ্গে সামনে হাজির হব অন্য একটি পেজ নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।